আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস। রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছিল আসামি পক্ষের দাবি। সিপিডি স্রোতের বিপরীতে স্বাধীন চিন্তা করে দেশের স্বার্থে কাজ করেছে বললেন প্রধান উপদেষ্টা। গণমানুষের হয়ে কাজ অব্যাহত রাখতে চেয়ারম্যানের প্রত্যয়। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসবের যাত্রা শুরু। প্রথমবারের মতো বিপিএল এর মাস্কট ডানা 36 উন্মুক্ত। এবং 5 ঘন্টা পর শুরু হওয়া জ্যামাইকা টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের 2 উইকেটে 69 রান। এক সেশনের দিনে সাদমানের 50। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির সাজা বাতিল করে তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে কে গ্রেনেড এনেছে এবং কে ছুঁড়েছে তা উল্লেখ করেননি। রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবীরা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে আসামি করা হয়েছিল তা প্রমাণ হয়েছে। মাঝারুল হক মান্নার রিপোর্ট। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর তৎকালীন বিচারক শাহেদ নুরুদ্দিন রায় দেন। এতে 52 আসামির মধ্যে 49 জনকে দণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে 7 জন রাজনীতিক, 8 জন পুলিশ, 5 জন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং 29 জন জঙ্গি ছিলেন। রায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় ওই সময়ের বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, বিএনপি নেতা হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ সহ 19 জনকে। আর বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 18 জন পলাতক এবং 31 জন কারাগারে আছেন। রায় দেওয়া ওই বিচারক পরে হাইকোর্টে বিচারপতি হলেও তাকে বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে। এদিকে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট। এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না এবং যারা যাবজ্জীবন 19 জনের মৃত্যুদণ্ড এবং 19 জনের যাবজ্জীবন সব খালাস, সকলকে আদালত মনে করেছে। আদালত বলেছে যে আমি এভিডেন্স গুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। রায় ঘোষণার সময় কিছু পর্যবেক্ষণ দেন আদালত। একজনও বলে নাই যে আমি দেখলাম অমুকে আপনার এই গ্রেনেডটা মেরেছে, অথবা কারো স্বীকারোক্তিতে এই কথা নাই যে আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি। সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। আমাদের অবসর কোর্টে একটা কথা আছে, নথি শুদ্ধ খালাস। তো আজকে আমার সবচেয়ে আনন্দ লাগছে আমার ডিফেন্স টিম সহ যে আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। পরে রায় নিয়ে প্রতিক্রিয়া জানান তারেক রহমানের আইনজীবীরা। বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান এন্ড বিএনপি, বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়।
রাজধানীর বঙ্গবন্ধুর অ্যাভিনিউয়ে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত হয়, আহত হয় 3 শতাধিক মানুষ। ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান তৎকালীন বিরোধী নেতা শেখ হাসিনা। মাজহরুল মান্না, চ্যানেল আই, ঢাকা। এছাড়া 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে বিচার কাজ হয়েছিল। ন্যায় বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে। রায়ের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। একবারে ন্যায় বিচার হয়েছে, এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে। কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে, কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বাড়ালো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সবসময় স্রোতের বিপরীতে গিয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। সিপিডির 30 বছরের পথচলা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি। সিপিডি চেয়ারম্যান জানান, ভবিষ্যতেও সিপিডি গণমানুষের হয়ে কাজ করে যাবে। অনুষ্ঠানে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক কাঠামোতে না হলে সে সংস্কার টেকসই হবে না। মাসরুর শাকিলের রিপোর্ট। 1993 থেকে 2024 30 পার করে 31 বছরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির 30 বছরের পথচলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে দিনব্যাপী আয়োজন। ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সিপিডি কাজ করেছে স্রোতের বিপরীতে গিয়ে এবং দেশের স্বার্থে। এমনকি জুলাই গণ অভ্যুত্থানেও সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম বড় ভূমিকা রেখেছে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সুবহান তুলে ধরেন সিপিডির গত 30 বছরের কাজের পরিধি। We hope this journey will continue. The dialogue process has been one of their greatest resources and they have made full benefited from this, and that the opposition leader, whoever he is, will be making similar contribution. দুটাই প্রধান উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে to create a space for public reasoning এবং আরেকটা হচ্ছে যে সিভিল সোসাইটির একটা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস। আলোচকরা বলেন, সংস্কার একদিনে সম্ভব নয়, তবে গণমাধ্যম প্রতিদিন সরকারের সংস্কারে ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যায়। সরকার খুব অপছন্দ করত যে আমাদের সঙ্গে তোমরা এক লেভেলে নিয়ে আসছো। এটা নিয়ে এসছি ভালোবাসার ভিত্তিতে নয়, তথ্যের ভিত্তিতে, রিসার্চের ভিত্তিতে, তাদের প্রফেশনালিজমের ভিত্তিতে। সো তাই আমি বলতে চাই যে সম্পর্ক সিপিডির সঙ্গে মিডিয়ার এই যে একটা সুদৃঢ় সম্পর্ক, সুসম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, সম্মানের সম্পর্ক, এটা সিপিডি অর্জন করেছে। অনেক সময় কিছু কিছু ঘটনাও ঘটে গেছে যে আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনও হয়েছে যে মন্ত্রী অলমোস্ট উঠে চলে যাওয়ার অবস্থা। মানে মন্ত্রী রীতিমতো সিপিডিকে ব্লেম করছে যে আপনারা আমাদেরকে এখানে দাওয়াত করে অপমান করতে চান নাকি, এরকম সিচুয়েশনও ক্রিয়েট হয়েছে। বক্তারা প্রত্যাশা করেন ভবিষ্যতেও নীতি নির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাবে সিপিডি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। শুরু হলো গৌরবময় বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা মহান মুক্তিযুদ্ধ। 1971 সালে 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবের অধ্যায় রচিত হয়। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে আসে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালি। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। বিজয়ের মাস জুড়ে থাকবে নানা অনুষ্ঠান। বিজয়ের মাস উদযাপনে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কর্মসূচি।
ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহতদের অনেকে সে সময় হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পাননি। 5ই আগস্টের আগের দুর্বিষহ সেসব দিন এখনো দুঃস্বপ্নের মতো চোখে ভাসে হাসপাতালে কাটানো আহতদের। তবে হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের তদারকিতে চিকিৎসা কার্যক্রমে সন্তুষ্ট জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নেটোরে চিকিৎসাধীনরা। লায়লা নওশিনের রিপোর্ট। মোহাম্মদ মোবারক হোসেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় 19শে জুলাই রাজধানীর মিরপুরে গুলিবদ্ধ হন 19 বছরের এ যুবক। এখন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। জানালেন আন্দোলনে অংশ নেওয়ায় 5 আগস্টের আগে কিভাবে চিকিৎসা সেবায় বাধা পেয়েছেন সেই সব কথা। কাকা গুলি খেয়ে গেল, তার 5 সেকেন্ড পরে আমি গুলি খেয়ে গেলাম, তো হাত উস্কাইলাম, তো তখন আমার লগে কেউ নেই, আর গুলির সাউন্ডে কেউ সামনেও আসে না। এই পায়ের নার্ভ ইঞ্জুরি হয়েছে, আর এই পায়ের মনে করেন হাড্ডি চুরমার হয়ে গেছে। আমি যখন আমার অ্যাম্বুলেন্সটা যখন আসে তখন আমরা অ্যাম্বুলেন্সের ভিতরে 3 জন ছিলাম গুলি খাওয়ার রুগী, আর 5 জন ছিলাম সুস্থ লোক। তো মডেল ঢাকা আপনার 60 ফিট দেওয়ানোর সময় মডেল ডিগ্রি থানার পুলিশ না ছাত্রলীগ বলতে পারলাম না, ওরা আমাদের গাড়ি ঠেকাইয়া পরে মনে করেন 5 জন যে সুস্থ লোকটি ছিল ওটি নামায় লিছে। গণ অভ্যুত্থানে আহতরা যাতে সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা পান সেজন্য রাজধানীর হাসপাতালগুলোতে কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা। আমাদের একটা সমন্বয় সেল করা আছে ডাক্তারদের নিয়ে, কোনো রুগীর কি দরকার, কখন কি ধরনের সহায়তা দরকার, কিভাবে করলে রুগীদের উপকার হবে, এইটা সার্বক্ষণিক মনিটরের জন্য 6 জন ডাক্তার এবং আমাদের 2 জন ছাত্র প্রতিনিধি সহ একটা সমন্বয় সেল গঠন করা আছে। এর ডাক্তারদের মধ্যে আমাদের উপপরিচালক, সহকারী উপপরিচালকও বিদ্যমান রয়েছে। এছাড়াও সার্বক্ষণিক প্রত্যেক দিন প্রত্যেকটা ইউনিটের ডাক্তার আসছে এবং ডাক্তাররা মিলে তাদের ফলো আপ দিচ্ছে। আহতদের ফলো আপ ও থেরাপি নিশ্চিতে এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান ছাত্র প্রতিনিধিরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণাকে মূল স্লোগান করে যাত্রা শুরু হলো তারুণ্যের উৎসব 2025-এর, যার অন্যতম অংশ হিসেবে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 51তম আসর। প্রথমবারের মতো বিপিএল এর জন্য অফিসিয়াল মাস্কট ডানা 36 উন্মুক্ত করা হয়েছে। তারুণ্যের উৎসবে দেশের অন্যান্য ক্রীড়া ইভেন্টেও বিশেষ আয়োজন থাকবে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ চৌধুরী। তারুণ্যের উৎসব 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর একটি 5 তারকা হোটেলে ক্রীড়াঙ্গনের মানুষের মিলন মেলা। ক্রিকেট, ফুটবল তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে ছাত্রদের প্রতিনিধিত্ব। এই তারুণ্যকে পুঁজি করে আর ক্রিকেটের শক্তি কাজে লাগিয়েই আসন্ন বিপিএল দিয়ে যাত্রা শুরু হচ্ছে তারুণ্যের উৎসব 2025-এর। 30শে ডিসেম্বর বিপিএল সিজন 11-এর উদ্বোধন দিয়ে শুরু, আর সাফ নারী ফুটবল আসরের ফাইনাল দিয়ে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তারুণ্যের উৎসব 2025। বিপিএল হতে যাচ্ছে যার অন্যতম আয়োজন। যেই টিম নিয়ে করা হচ্ছে আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি, যেটা আগে কখনো হয়নি, এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম, বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলে বুঝে যাবে। বাট আমি অত্যন্ত আশাবাদী যে যেই আমরা উদ্যোগটা নিয়েছি উইথ দ্য হেল্প অফ চিফ অ্যাডভাইজার, তার সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআইডির উপদেষ্টা, আমার মনে হয় যে এই উদ্যোগটা আমার মনে হয় খুব ভালোভাবে কাজ করবে এবং আপনারা খুব ভালোভাবে দেখেছেন অত সুন্দর পরিচ্ছন্ন একটা প্রোগ্রাম করতে পেরেছি আজকে আমরা। সো ধন্যবাদ যুব ক্রীড়া মন্ত্রণালয়, স্পেশালি যারা কাজ করেছেন নিরন্তর। এটা আমাদের মনে হয় যে ইটস এ গুড স্টার্ট। লেটস সি কতদূর যেতে পারি আমরা এই প্রোগ্রাম নিয়ে। জুলাই বিপ্লবের চেতনা আর বর্তমান তারুণ্যের শক্তি দুটোর মিশেলে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সফল হতে চায় বাংলাদেশ। খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসব 2025-এর অন্যতম উদ্দেশ্য। এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। 1 দশকের বেশি সময় আগে যাত্রা শুরু হলেও এই প্রথম বিপিএল আসরে মাস্কট যুক্ত করা হলো। সেটিতেও রাখা হয়েছে জুলাই বিপ্লবের প্রতিকৃতি। বিপিএল মাস্কট ডানা 36 উন্মুক্ত করা হয় অনুষ্ঠানে। শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে এখানে
মাটি পাখা উঠতে ব্যবহৃত হয়েছে। মাঠের ভেতরে বাইরে অনেক নতুনত্ব। আসন্ন বিপিএলকে ব্যতিক্রমী আয়োজন হিসেবেই পরিকল্পনা করেছে ক্রিকেট বোর্ড। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। বিপ্লবীর বর্ণ আঁকি শিরোনামে শহীদী সপ্তাহ উদ্বোধন করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সকালে তেজগাঁওয়ে আমার দেশ পত্রিকার প্রেসের সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি। কার্যালয়ের সামনের দেয়ালে জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষায় গ্রাফিতি আঁকেন মাহমুদুর রহমান। ইনকিলাব মঞ্চ এই কর্মসূচির আয়োজন করে। তিনি বলেন, জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করবে আমার দেশ পত্রিকা। এ সময় ইনকিলাব মঞ্চের পূর্ব ঘোষিত 4 দফা দাবি তুলে ধরে সংগঠনের নেতারা। যারা লিখবেন তারা নিজের হৃদয়ের সবটুকু মমতা, সবটুকু ভালোবাসা, সবটুকু শ্রদ্ধা দিয়ে তারা শহীদদের নাম লিখবেন। এবং আজকে আমি বলতে চাই, যতদিন আমার দেশ আমার পরিচালনায় প্রকাশিত হতে থাকবে, ততদিন আমার দেশ জুলাই বিপ্লবকে ধারণ করবে এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে। দেশে প্রথমবারের মতো ট্রাভেল পাসের মাধ্যমে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। 653 জন যাত্রী নিয়ে শনিবার রাত 10:15টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে যাত্রা করে এমভি বার আউলিয়া। রোববার আরও একটি মাত্র জাহাজ পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। সারওয়ার আজম মানিকের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটিএ জেটি ঘাটে সকাল থেকেই সেন্ট মার্টিনগামী পর্যটকদের ভিড় শুরু হয়। জেটি ঘাটে বসানো হয় যাত্রীদের ট্রাভেল পাস যাচাই বাছাইয়ের চৌকি। সেখানে চূড়ান্ত বাছাই শেষে যাত্রীরা জাহাজে চড়েন। এইবার হচ্ছে একটু ভিন্ন রকম ট্রাভেল পাস নিয়ে যেতে হচ্ছে, গতবার যেটা আমাদের করতে হয় নাই। পরিবেশ বান্ধব একটা পরিকল্পনার প্রথম ভ্রমণ হচ্ছে আমাদের এইটা। দেশে এটাই ফার্স্ট টাইম যে ট্রাভেল পাস সিস্টেমটা চালু করছে যে সেন্ট মার্টিনের জন্য। সো আশা করছি এটা ভালো হবে। আর এটা আমার ফার্স্ট ট্যুর, আর আমাদের টিকিট নিয়ে বা কোনো ঝামেলা হয়নি, সেরকম কোনো ভোগান্তি হয় নাই। জাস্ট আমাদের ট্রাভেল পাসটা সবার করতে হয়েছে, ট্রাভেল পাস নিয়ে আমরা যাচ্ছি। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত গ্রহণ সহ নানা জটিলতার কারণে 1 মাস দেরিতে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলো। ত্রুটি বিচ্যুতির কারণে অ্যাপস বলেন অন্যান্য কিছু সবকিছুর কারণে আমরা কিন্তু জাহাজ শুরু করতে পারিনি। রাত্রি যাপনের বিষয়টাও একটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ। টুরিস্টরা কিন্তু এত দূর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন গিয়ে রাত্রি যাপন না করে আসার পক্ষে না। গতকালকে একদম ফাইনাল একটি মিটিং হয়েছে অ্যাপসের বিষয়ে। অ্যাপস আসলে সম্পূর্ণভাবে একজ্যাক্টলি পারফেক্ট করতে প্রায় আরও সপ্তাহ 2-1 লাগবে। পরিবেশ সুরক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহনে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। আমাদের সর্বাত্মকরণের চেষ্টা থাকবে। এখানে যারা মেহমান এসছেন, তারা আনন্দের জন্য এসছেন, তাদের আনন্দকে আমরা নিশ্চিত করার জন্য সিকিউরিটি বিষয়টা কক্সবাজার টুরিস্ট পুলিশ রিজিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। পর্যটকদের জন্য তারা যাতে সেন্ট মার্টিনে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে না হয়, সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করব, যাতে করে কেউ প্লাস্টিক ব্যবহার করতে না হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার দাবিতে পরিবেশবাদীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন বিষয়ে নির্দেশনা দেয়। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা না থাকলেও দ্বীপটিতে 2000-এর বেশি পর্যটক যেতে পারবেন না। রাজীব আহমেদ, চ্যানেল আই। সিরিয়া ও রাশিয়ার যুদ্ধ বিমান বিদ্রোহীদের লক্ষ্য করে আলেপ্পোর শহরতলিতে হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার এক আকস্মিক হামলা চালিয়ে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এতে 1 দশক পর অনেকটাই নিয়ন্ত্রণে আসা সিরিয়ার গৃহযুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার হায়াত তাহরির আল শাম ও তার অনুগত কিছু সশস্ত্র গোষ্ঠী আলেপ্পোর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা দখলে নেয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে বাশার আল আসাদ সরকার। সিরিয়ার সিভিল ডিফেন্স দেশটির বিদ্রোহী অধিকৃত এলাকায় উদ্ধার কাজ পরিচালনা করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, সিরীয় সরকার ও রাশিয়ার বিমান বিদ্রোহী অধিকৃত আবাসিক এলাকায় একটি টহল ফাঁড়ি এবং একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে। এতে 4 জন সাধারণ মানুষ নিহত ও 6 জন আহত হয়েছেন। সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ সরকারকে সহায়তা করতে 2015 সাল থেকে দেশটিতে নিজস্ব বিমান বাহিনী মোতায়েন করে রাশিয়া।
কানাডার কুইবেকে অভিবাসন কর্মসূচি স্থগিত ঘোষণার প্রতিবাদে মন্ট্রিয়ল ও ফ্রান্সিসেশন শহরে বিক্ষোভ করেছেন অভিবাসীরা। কুইবেকে স্থায়ী অভিবাসীদের সংখ্যা সীমিত করতে কুইবেক এক্সপেরিয়েন্স প্রোগ্রাম, পিকিউ গ্র্যাজুয়েশন এবং স্কিলড ওয়ার্কার নির্বাচন প্রোগ্রাম পিএসটিকিউ জুন পর্যন্ত বন্ধ রাখা সহ অক্টোবরে বিভিন্ন সিদ্ধান্ত নেয় কুইবেক কর্তৃপক্ষ। একই সময় স্থায়ী এবং অস্থায়ী বাসিন্দাদের জন্য লক্ষ্যমাত্রা কমানোর ঘোষণা দেয় কানাডার ফেডারেল সরকার। এটি আন্তর্জাতিক ছাত্র এবং অস্থায়ী বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। অভিবাসী অধিকার সংস্থাগুলো বলছে এই পদক্ষেপের ফলে হাজার হাজার মানুষের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন করা এবং স্থায়ী বাসস্থানের সুযোগ পাওয়া অসম্ভব হয়ে পড়বে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে প্রণয়ন কমিটি। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কাছে তার কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় কমিটি। 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সে মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটিকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে 11টি ন্যায্য মূল্যের ক্ষুদ্র বাজার চালু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা ও ছাত্র সমাজের উদ্যোগে এই ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়। লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আয়ত্তে রাখার জন্য জেলা শহরে বিভিন্ন স্থানে 11টি ন্যায্য মূল্যের বাজার খোলা হয়েছে। এক ছাতার নিচেই প্রায় সকল প্রকার সবজি, মাছ, মাংস সহ নানা সামগ্রী কিনতে পারছেন ক্রেতারা। আমাদের 60 দিনের মধ্যে মাছ, মাংস এবং এগুলো বাজার থেকে প্রায় 25 থেকে 30 টাকা, 50 টাকা অনেক কিছু কম পাওয়া যায়। তো এখানে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। 650 টাকা মাংস পেয়ে আমরা অনেক আমাদের অনেক উপকার হয়েছে। আমরা এর জন্য অনেক ধন্যবাদ। মানুষ কম মূল্যে এই সকল পণ্য সহজেই ক্রয় করতে পারে, সেজন্য এসব বাজার। আপনারা জানেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা প্রশাসন লক্ষ্মীপুর শুরু থেকে কাজ করছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। আমরা ন্যায্য মূল্যের বাজার চালু করেছি এই জেলায় 11টি বাজার সংখ্যা। তারা খুব স্বল্প মূল্যে ভোক্তাদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করতে পারছে। এর একটি প্রভাব পড়েছে আমাদের সার্বিক বাজার। ন্যায্য মূল্যের বাজার সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। সাধারণ মানুষ প্রয়োজনীয় সামগ্রী সহজেই কিনতে পারবেন বলছেন উদ্যোক্তারা। পক্ষ থেকে একটা আয়োজন করেছি, কাঁচা বাজার, মাছ, ডিম, তারপর আস্তে আস্তে আমরা এই আইটেমটা আরো বাড়াবো। আর আমাদের এখানে শাক আছে, বরবটি আছে, কপি আছে, তারপরে টমেটো আছে, এই মিলে 26টা আইটেম আছে আমাদের এখানে। সব ধরনের তরকারি এখানে পাওয়া যায় এবং বাজার থেকে অন্তত প্রতি কেজিতে 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে কম পাওয়া যায়। খুব শীঘ্রই বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় আসবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। স্থায়ী জলাবদ্ধতায় চরম দুর্ভোগে সাতক্ষীরার লাখো বাসিন্দা। প্রায় 2 দশকের বেশি সময় পানিবন্দী হয়ে জীবনযাপন করছেন তারা। স্থানীয়দের অভিযোগ, সমস্যা সমাধানে বারবার আবেদন জানালেও আশ্বাসের বাণীতেই থমকে আছে কর্তৃপক্ষের উদ্যোগ। এ বিষয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শুষ্ক মৌসুমেও পানির নিচে সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি আর রাস্তাঘাট। বছরের পর বছর স্থায়ী জলাবদ্ধতার মাঝে লাখো মানুষের বসবাস। অব্যবস্থাপনা আর খননের অভাবে পলি জমে ভরাট হয়ে গেছে পানি নিষ্কাশনের অন্যতম পথ বেতনা ও মরিচচাপ নদীসহ বিভিন্ন জলাশয়। তাই একটু বৃষ্টিতেই তলিয়ে যায় বিস্তীর্ণ এই জনপদ। আমাদের এই বন্যা এলাকায়
খুব দুর্ভোগ চলতেছে, পানি না নিষ্কাশনের কোনো ব্যবস্থা এই পর্যন্ত হলো না। আমাদের চারপাশে অনেক পানি, স্কুল যেতে অনেক কষ্ট হয়। পরীক্ষার সামনে পানির মধ্যে দিয়ে স্কুল যেতে পারি না। আমাদের সমস্যার সমাধান করে দিতে হবে। জীবন জীবিকার তাগিদে সেচের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্যোগ নিলেও তা কাজে আসছে না। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ করতেছি, যে কোনো পর্যায়ে আমাদের পানিটা নিষ্কাশন হয় সেই পর্যায়ে আমাদের একটা ব্যবস্থা নেই। আমরা চলতে ফিরতে খুব কষ্ট, স্কুলে যেতে পারতিস না। আমাদের ধরেন ধুলিয়ার বা বটডাল, বালুইগাছা, আমাদের গোবিন্দপুর, আমাদের এর ভিতরে 4টি কি 5টা প্রাইমারি স্কুল, সেসব স্কুলে যেতে পারতিস না। সমস্যার সমাধানে উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এবং আমরা নির্দেশনা দিয়েছি যে বেতনা নদীর লেভেলটা যেন এমন ভাবে এটা খনন করা হয় যাতে করে আমাদের লোকাল পানিটা বেতনা নদীতে সহজে যেতে পারে। তবে বরাবরের মতো আশ্বাসের বাণীতেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ডের কর্মতৎপরতা। বেতনা নদী খনন প্রক্রিয়ার কার্যক্রম চলছে, এটি জুনের মধ্যে সম্পন্ন হলেই ইনশাআল্লাহ এটার স্থায়ী সমাধান হবে। স্থানীয়দের অভিযোগ, নদীতে পানি প্রবাহ সৃষ্টি এবং জলাবদ্ধতা দূরীকরণে বেতনা, মরিচচাপ নদীসহ কয়েকটি খাল খননে 475 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে কচ্ছপ গতিতে। এতে সংকট আরও প্রকট হয়েছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস। রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছিল আসামি পক্ষের দাবি। সিপিডি স্রোতের বিপরীতে স্বাধীন চিন্তা করে দেশের স্বার্থে কাজ করেছে বললেন প্রধান উপদেষ্টা। গণমানুষের হয়ে কাজ অব্যাহত রাখতে চেয়ারম্যানের প্রত্যয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসবের যাত্রা শুরু। প্রথমবারের মতো বিপিএল এর মাস্কট ডানা 36 উন্মুক্ত। এবং 5 ঘন্টা পর শুরু হওয়া জ্যামাইকা টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের 2 উইকেটে 69 রান। এক সেশনের দিনে সাদমানের 50। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।